Assalamu alaikum everyone. This is the class of IELTS speaking part 1 and speaking part 1 নিয়ে আমরা আলোচনা করব এই কারণে যে আমরা যখন স্পোকেন ইংলিশ শিখতে চাই তখন আমাদের অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে এই স্পিকিং পার্টটা আমাদের হেল্প করে। যেমন আমরা আগে কি করছি, আমরা আগে ওই যে টেন্সগুলো শিখছি, তারপরে স্ট্রাকচারগুলো শিখছি, এগুলো ছিল টোটালি বেসিক, এগুলো টোটালি বেসিক ছিল। বাট এখন এই জিনিসগুলোকে আমরা যখন এলাবোরেট করব, বড় করে প্রশ্ন করব এবং আনসার করার চেষ্টা করব, তখনই আমাদের এই বিষয়গুলো চলে আসে। সো এটা মূলত আইএলটিএস এর একটা পার্ট। আইএলটিএস স্পিকিং এর তিনটা পার্ট থাকে, স্পিকিং পার্ট 1, স্পিকিং পার্ট 2 অ্যান্ড স্পিকিং পার্ট 3। আমরা 1 নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব। এটা মোটামুটি ইজিয়ার থাকে, মাচ ইজিয়ার থাকে দেন পার্ট নাম্বার 2 আর পার্ট নাম্বার 3। সো এই জিনিসগুলো আমরা যখন বুঝতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা যে স্পোকেন ইংলিশে বেসিকটা শিখছিলাম এটা আমাদের এখানে কাজে দিচ্ছে কিনা। আচ্ছা, সো এখানে অনেক গ্রামাটিক্যাল ফ্যাক্ট থাকবে, অনেক বিষয় থাকবে, আমি আলোচনা করব। সো আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ যেটা থাকে ফার্স্ট, এটাকে বলে, এইগুলোকে বলে ইন্ট্রো কোয়েশ্চেন। এগুলোর বলে ইন্ট্রো কোয়েশ্চেন, মানে আমাদের নিজের সম্পর্কে প্রশ্ন, আমাদের নিজের সম্পর্কে প্রশ্ন, আমাদের মানে আমরা কি পছন্দ করি, আমি কোথায় থাকি, আমার ফিউচার প্ল্যান কি, দিস টাইপ অফ কোয়েশ্চেন্স আর কল্ড ইন্ট্রো কোয়েশ্চেন। মানে এই টাইপগুলোর কোয়েশ্চেনেরই বলা হয় ইন্ট্রো কোয়েশ্চেন। সো ফার্স্ট দেখেন এখানে যে বিষয়টা লেখা আছে ইন্ট্রোডাকশন। এ নাম্বার কোয়েশ্চেন খেয়াল করেন, এখানে লেখা আছে যে মে আই নো ইয়োর ফুল নেম, মানে আমি কি আপনার পুরো নামটা জানতে পারি। এখানে কিন্তু দেখেন, খেয়াল করেন, ক্যান দিয়ে বললে জিনিসটা একটু তুই করে বলা হতো আর কি, ইনফর্মাল হয়ে যেত। সো একজন এক্সামিনার কখনো আপনাকে এইভাবে কোয়েশ্চেন করবে না যে ক্যান আই নো ইয়োর ফুল নেম, আমি কি তোর নামটা জানতে পারি, এভাবে কি বলবে? না স্যার, বলবে না। তাহলে বলতে পারে যে মে আই নো ইয়োর ফুল নেম, আমি কি আপনার পুরো নামটা জানতে পারি। তাহলে ক্যানের বদলে যখন আমরা মে ইউজ করি তখন এটা একটু ফর্মাল হয়ে যায়। সো মে আই নো ইয়োর ফুল নেম, আমি কি আপনার নামটা জানতে পারি। অথবা কোয়েশ্চেন এভাবে হতে পারে হোয়াটস ইয়োর ফুল নেম, হোয়াট ইজ কে আমরা বলতেছি হোয়াটস, তাহলে হোয়াটস ইয়োর ফুল নেম মানে আপনার পুরো নামটা কি। আচ্ছা, আনসার হচ্ছে মাই ফুল নেম ইজ, আপনার ফুল নেমটা বলবেন। যেমন আমি এখানে লিখছি মাই ফুল নেম ইজ মাহমুদুল হাসান, তাহলে আপনার নাম যদি রাকিব হাসান হয় তাহলে মাই ফুল নেম ইজ রাকিব হাসান, আপনার নাম যদি যেটা হবে সেটা আপনি বলবেন। সেকেন্ড কোয়েশ্চেন, হাউ মে আই অ্যাড্রেস ইউ, এইভাবে একটা কোয়েশ্চেন হতে পারে, হাউ মে আই অ্যাড্রেস ইউ। এখানে অ্যাড্রেস মানে ঠিকানা না, আমরা এটা মাঝে মধ্যে ভুল করে ফেলি। যদি এক্সামিনার কোয়েশ্চেন করে যে হাউ মে আই অ্যাড্রেস ইউ, এর মানে এটা না যে আমি আপনার ঠিকানা জানতে পারি কিনা, এটা না। এটা হলো আমি আপনাকে কি বলে সম্বোধন করতে পারি, মানে কি বলে ডাকতে পারি। এইখানে অ্যাড্রেস মানে হলো কলের সমতুল্য, কল, ডাকা। জি স্যার। তাহলে হাউ মে আই অ্যাড্রেস ইউ মানে আমি আপনাকে কি বলে ডাকতে পারি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা নর্মাল ওয়েতে হতে পারে এভাবে যে হাউ মে আই কল ইউ, তাহলে কলের বদলে এখানে কি বলা হয়েছে অ্যাড্রেস, অ্যাড্রেস। বাট দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন অ্যাড্রেস অ্যান্ড কল। ঠিক আছে, কল দিয়েও যা বোঝাচ্ছে অ্যাড্রেস দিয়েও একই জিনিস বোঝাচ্ছে। যদি প্রশ্নটা হতো এরকম যে হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস, হোয়াট দিয়ে হতো তাহলে আপনার ঠিকানা কি এটা বোঝাইতো। যখনই হাউ দিয়ে অ্যাড্রেস বোঝাবে তার মানে ঠিকানা না, আমি আপনাকে কিভাবে সম্বোধন করতে পারি। আমরা জানি যে হাউ এর 3টা মিনিং হয়, কত, কেমন, কিভাবে। ফর এক্সাম্পল, হাউ আর ইউ, আপনি কত আছেন না কেমন আছেন, কেমন আছেন। তারপর হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত নাকি কেমন, কত। হাউ ডিড ইউ গো দেয়ার, আপনি সেখানে কত গিয়েছিলেন না কিভাবে গিয়েছিলেন, কিভাবে। তার মানে হাউ মিন্স 3টা, হাউ, কত, কেমন, কিভাবে। তাহলে এইখানে বুঝেছি এভাবে যে আমি আপনাকে কিভাবে সম্বোধন করতে পারি। বেসিকটা হতে পারে এভাবে যে হাউ মে আই কল ইউ। তার আনসার হলো ইউ মে কল মি, আপনি আমাকে ডাকতে পারেন জাস্ট অ্যাজ মাহমুদুল, জাস্ট মাহমুদুল হিসেবে। তাহলে এইখানে অ্যাজ মানে হলো হিসেবে, অ্যাজ মানে হিসেবে। অ্যাজ এর অনেকগুলো মিনিং হয়। অ্যাজ যদি বাক্যের শুরুতে হয় তাহলে অ্যাজ মানে যেহেতু, হ্যাঁ, যে অ্যাজ আই ওয়েন্ট দেয়ার, যেহেতু আমি সেখানে গিয়েছিলাম, এই যে এখানে অ্যাজ মানে যেহেতু। আবার এইখানে অ্যাজ মানে হলো হিসেবে। ঠিক আছে, তাহলে ইউ মে কল মি জাস্ট অ্যাজ মাহমুদুল মানে আপনার নিকনেমটা বলবেন। জি স্যার। ঠিক আছে, নাও দ্য নাম্বার সি, ওয়ার ডু ইউ কাম ফ্রম, ওয়ার ডু ইউ কাম ফ্রম। এখানে দেখেন, এখানে কয়েকটা বিষয় বুঝার। ওয়ার ডু ইউ কাম ফ্রম, যখন আপনি কামের কথা বলবেন তখন এখানে ডু হবে। ওয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথায় থেকে আসেন। আর যখন আপনি আর দিয়ে বলবেন তখন কাম বলা দরকার নাই, তখন ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম।
অথবা হতে পারে এরকম যে ওয়ার ডু ইউ লিভ ইন, ওয়ার ডু ইউ লিভ ইন, তিনটার মিনিং একই, আপনি কোথায় থাকেন। জি স্যার। আপনার বাসা কোথায়, তাহলে ওয়ার ডু ইউ কাম ফ্রম মানে আপনি কোথায় থেকে আসেন, মানে আপনি কোথায় থাকেন। জি স্যার। ঠিক আছে, তাহলে ওয়ার ডু ইউ কাম ফ্রম, যখন আমরা কাম বলবো তাহলে ইউ এর আগে ডু হবে, অক্সিলারি ভার্ব ডু হবে। তাহলে ওয়ার ডু ইউ কাম ফ্রম, আমি যদি আনসার এটিতে বলতে চাই তাহলে বলবো আই কাম ফ্রম জামালপুর। আমি যদি আনসার এটিতে বলতে চাই যে ওয়ার আর ইউ ফ্রম, তখন বলবো আই এম ফ্রম জামালপুর। তখন আই কাম ফ্রম না, কিন্তু আই এম ফ্রম। আমি যখন বলবো যে ওয়ার ডু ইউ লিভ ইন, তখন আমি বলতে পারি যে আই লিভ ইন জামালপুর, আই লিভ ইন ময়মনসিংহ। তাহলে প্রশ্নকর্তা যেভাবে কোয়েশ্চেন করুক, বাট আপনার আনসারটা সঠিকভাবে দিতে হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে ওয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথায় থেকে আসেন। আপনি যদি হঠাৎ বলেন যে ওয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি বলতেছেন যে আই এম কাম ফ্রম, তাহলে ভুল। আই এম কাম ফ্রম হয় না, আই কাম ফ্রম হয়। আই কাম ফ্রম জামালপুর। আর যদি কাম না বলতে চান তাহলে জাস্ট বলতে হবে আম ফ্রম জামালপুর। অথবা বলতে পারেন যে আই লিভ ইন জামালপুর। বুঝে গেছি জিনিসটা? আচ্ছা, তাহলে ওয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথায় থেকে আসেন অথবা আপনার বাসা কোথায়, অথবা ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোথায় থেকে আসেন অথবা আপনার বাসা কোথায়, অথবা ওয়ার ডু ইউ লিভ ইন মানে আপনি কোথায় বাস করেন অথবা কোথায় থাকেন। আনসার হলো আই কাম ফ্রম জামালপুর, আমি আমার বাসা জামালপুরে। ইসলামপুর টু বি মোর এক্সাক্ট, মানে ঠিক এক্স্যাক্টলি যদি বলি তাহলে ইসলামপুর, তাহলে কোথায়? ইসলামপুর। এটা একটা ফ্রেজ যে ইসলামপুর টু বি মোর এক্সাক্ট, মানে এক্স্যাক্টলি বললে কোথায়? ইসলামপুর। আমরা কিন্তু এটা এইভাবে বলতে পারি যে ইফ আই এক্স্যাক্টলি সে দেন ইসলামপুর টু বি মোর এক্সাক্ট, বাট এত কিছু বলা লাগে না। এটা মানে এইটুক ফ্রেজ দিলেই হয় যে ইসলামপুর টু বি মোর এক্সাক্ট, মানে এক্স্যাক্টলি বললে কোথায়? ইসলামপুরে। তাহলে আমি যদি বলি যে আমি ময়মনসিংহে থাকি, জামালপুর মোর এক্সাক্ট, তাহলে বলতে পারি আই কাম ফ্রম ময়মনসিংহ, জামালপুর টু বি মোর এক্সাক্ট। বুঝে গেছি? আমরা চেঞ্জ করবো এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে যে আমি এইভাবে আনসার দিলাম, এর পরিবর্তে আমি কিভাবে আনসার করতে পারতাম যে আই কাম ফ্রম এর বদল বলতে পারতাম আম ফ্রম জামালপুর, ইসলামপুর টু বি মোর এক্সাক্ট। আমি বলতে পারতাম যে আই লিভ ইন জামালপুর, ইসলামপুর টু বি মোর এক্সাক্ট। তাহলে বোঝার বিষয়টা হলো এরকম যে আমি যখন ডু ইউ কাম ফ্রম দিয়ে কোয়েশ্চেন করবো তখন কিভাবে আনসার করব, ওয়ার আর ইউ ফ্রম দিয়ে কোয়েশ্চেন করলে কিভাবে আনসার হবে, ওয়ার ডু ইউ লিভ ইন দিয়ে প্রশ্ন করলে কিভাবে আনসার হবে। তিনটার থেকে যে কোনো একটা আনসার দিলেই হবে, বাট আপনি ভুল আনসার দিলে হবে না। আপনি যদি বলেন যে আই অ্যাম কাম ফ্রম, আই এম এর পর তার কাম হয় না, তাহলে ভুল হবে। তাহলে আনসার হতে পারে তিনটা, আই কাম ফ্রম জামালপুর, আই এম ফ্রম জামালপুর, অথবা আই লিভ ইন জামালপুর। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো ইট ওয়াজ দ্য নাম্বার সি। ওকে, সো আমরা ডি নাম্বার সম্পর্কে আলোচনা করব। ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? ডু ইউ ওয়ার্ক মানে কি? আপনি কি কাজ করেন নাকি স্টাডি করেন? ডু ইউ ওয়ার্ক অর স্টাডি মানে আপনি কি কাজ করেন নাকি স্টাডি করেন? আচ্ছা, আনসার হলো আমি স্টাডিং, আমি পড়তেছি, তার মানে কন্টিনিউয়াস, এখনো চলমান। আমি স্টাডিং, আমি পড়তেছি। রিসেন্টলি, সম্প্রতি, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ইংলিশ, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ইংলিশে। তাহলে সাবজেক্টের আগে কি বসে? ইন। সাবজেক্টের আগে ইন বসে। তাহলে আমি বাংলাতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তাহলে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন বাংলা। আমি ম্যাথে কমপ্লিট করেছি, তাহলে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ম্যাথ। তাহলে সাবজেক্টের আগে কি বসে? ইন বসে, প্রিপোজিশন। আর আরেকটা বিষয় দেখেন যে এটিতে রিসেন্টলি, সাধারণত রিসেন্টলি যখন বলা হয় তখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। সম্প্রতি কোনো কাজ কি করা হয়ে যায়, শেষ হয়ে যায়, তারপরে এটা প্রেজেন্ট পারফেক্টে হয়। যে রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড, আমি সম্প্রতি শেষ করেছি অথবা সম্পন্ন করেছি মাই গ্রাজুয়েশন, আমার গ্রাজুয়েশন ইন ইংলিশ, ইংরেজিতে। রাইট। আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন এগুলা, আপনি যেই ক্লাসিফিকেশন আছে অথবা আপনার যে কোয়ালিফিকেশন আছে সেটা আপনি বলবেন। ঠিক আছে স্যার? এগুলোর পাশাপাশি যদি আমি কিছু করি আলাদা, হ্যাঁ বলতে পারবেন, সমস্যা নেই, আপনি চেঞ্জ করবেন। আমি শুধু মডিউলটা বোঝাচ্ছি। ঠিক আছে, মডিউলটা বোঝাচ্ছি। এখানে যে গ্রামারগুলো আছে, গ্রামারগুলো আপনাদেরকে মানে আমি এটা ধরে দিচ্ছি যে এখানে এই সমস্যা। বাট আপনি কিন্তু ক্লাস শেষে আপনি কি করতে পারেন যে নিজে নিজে রিসার্চ করে আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর দেখেন ওই কথাটা পরে বলা আছে যে নাও, এখন
আই উইশ টু গো অ্যাব্রড, মানে আমার বিদেশে যাওয়ার ইচ্ছা আছে। উইশ টু এরপরে V1, আই উইশ টু গো মানে আমার যাওয়ার ইচ্ছা আছে। আর আই ওয়ান্ট টু গো মানে আমি যেতে চাই, মানে খুব কাছাকাছি দুইটা। দেখেন তো, আমার যাওয়ার ইচ্ছা আছে আর আমি যেতে চাই, মানে অর্থ দিক থেকে পার্থক্য থাকতেই পারে, বাট আপনি দেখেন যদি চিন্তা করেন যে আমি যেতে চাই মানে তো আমার ইচ্ছা আছে, আর আমার ইচ্ছা আছে মানেই তো আমি যেতে চাই, তার মানে অল্টারনেটিভ করে দিতে পারেন। তাহলে আই উইশ টু গো অ্যাব্রড মানে আমি বিদেশে, আমার বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, অথবা আই ওয়ান্ট টু গো অ্যাব্রড মানে আমি বিদেশে যেতে চাই। এইখানে বোঝার বিষয় হলো অ্যাব্রডের আগে টু বসে না, আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রড হবে না। আপনার এটা বলা যায় অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেসের আগে, কিছু কিছু অ্যাডভার্ব অফ প্লেসের আগে আপনি টু বসে না, যেমন অ্যাব্রডের আগে টু বসে না, দেয়ারের আগে টু বসে না। আই উইল গো টু দেয়ার না, আই উইল গো দেয়ার, ঠিক আছে। আই উইল গো টু অ্যাব্রড না, আই উইল গো অ্যাব্রড। তারপরে আপনার হেয়ার, ওভারসিজ এগুলোর আগে কি বসে না, টু বসে না। তার মানে আমি কখনো বলবো না যে নাও আই উইশ টু গো টু অ্যাব্রড, টু বললে আর ভুল হবে, সো আমাদের টুটা বলা যাবে না। তাহলে আই উইশ টু গো অ্যাব্রড আমার বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, ফর মাই হায়ার এডুকেশন আমার হায়ার এডুকেশনের জন্য মানে উচ্চ শিক্ষার জন্য। তার মানে উচ্চ শিক্ষার জন্য আমার বিদেশে যাওয়ার কি আছে, ইচ্ছা আছে। তাহলে এটাকে আমরা বলি এডুকেশন, বাট এটাকে আপনি এডুকেশনও বলতে পারবেন। এডু ওয়ার্কের যে সাউন্ড, এডুকেশন। আচ্ছা, আর হায়ার এডুকেশন মানে কি, উচ্চ শিক্ষা। আচ্ছা, অলরাইট। নাও এখন আরেকটা বিষয় খেয়াল করেন তো, যে আমি যে এখানে বললাম যে উইশ টু আর ওয়ান্ট টু, এটা কি? তাহলে উইশ টু কি একটা স্ট্রাকচার না? জি স্যার। তাহলে আমার খেতে ইচ্ছা করে ইংলিশ কি? আই উইশ টু ইট মানে আমার খাওয়ার ইচ্ছা আছে এরকম। তারপর আমার লেখার ইচ্ছা আছে, আই উইশ টু রাইট। আচ্ছা, আমার সেখানে যাওয়ার ইচ্ছা আছে, আই উইশ টু গো দেয়ার, আই উইশ টু গো দেয়ার। আর ওয়ান টু তো এটা আগেই শিখছেন যে আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। আচ্ছা, দুইটা স্ট্রাকচারের পরে কি V1 বসতেছে না V2 বসতেছে? V1। অলরাইট। এখন দেখেন ই নাম্বার, যে ওয়াই ডিড ইউ চুজ, ডিড এর পরে ডিড যখন বসে যায় তখন কি V1 বসে না? জি স্যার। ডিড বসে গেলে যেমন ওয়াই ডিড ইউ গো না ওয়াই ডিড ইউ ওয়ান্ট? ওয়াই ডিড ইউ গো, এটা আমরা বেসিকে কিন্তু আলোচনা করে এটা কমপ্লিট করে ফেলছি। তাহলে ওয়াই ডিড ইউ চুজ, আপনি কেন পছন্দ করেছিলেন? চুজ কিন্তু V1, চুজ মানে পছন্দ করা, চোজেন। আই চুজ আমি পছন্দ করি, আই চোজ আমি পছন্দ করেছিলাম, আই হ্যাভ চোজেন আমি পছন্দ করেছি। তাহলে যার বেসিকটা কমপ্লিট হয়ে গেছে তারা আসলে এটা বুঝতে পারবেন, আর যাদের বেসিক দুর্বল বুঝতে পারেন না তাদের ক্ষেত্রে এগুলো আসলে একটু ক্রিটিক্যাল মনে হবে, ঠিক আছে। তাহলে ওয়াই ডিড ইউ চুজ মানে আপনি কেন পছন্দ করেছিলেন, আপনি কেন পছন্দ করেছিলেন। পাস্টে টু স্টাডি করতে, টু স্টাডি মানে স্টাডি করতে, ইনফিনিটিভ আর কি। ওয়াই ডিড ইউ চুজ আপনি কেন পছন্দ করেছিলেন টু স্টাডি করতে দ্যাট সাবজেক্ট, ওই সাবজেক্টে। তারপরে আপনি যে ইংলিশ নিয়ে বললেন যে ইংলিশে আমি গ্রাজুয়েশন করেছি, তাহলে কোয়েশ্চেন করলো এইভাবে যে ওয়াই ডিড ইউ চুজ টু স্টাডি দ্যাট সাবজেক্ট, আপনি কেন ওই সাবজেক্টে স্টাডি করতে পছন্দ করেছিলেন। জি স্যার। আনসার হলো আই চোজ। দেখেন V2 দিয়ে আনসার, ডিড দিয়ে কোয়েশ্চেন হলে তাহলে কি V2 দিয়ে আনসার হবে? জি স্যার, আই চোজ। ওয়াই ডিড ইউ গো দেয়ার, আপনি কেন সেখানে গিয়েছিলেন, তাহলে আই ওয়েন্ট দেয়ার বিকজ, এটা ঠিক আছে। তাহলে এরকম, তাহলে ওয়াই ডিড ইউ চুজ, তাহলে আনসার হলো আই চোজ, আমি পছন্দ করেছিলাম, পাস্ট আনসার। আই চোজ দ্যাট সাবজেক্ট, আমি ওই সাবজেক্টটা পছন্দ করেছিলাম, বিকজ কারণ, আই ওয়াজ ইন্টারেস্টেড কারণ আমি ইন্টারেস্টেড ছিলাম, আগ্রহী ছিলাম, ইন দ্যাট সাবজেক্ট ওই সাবজেক্টের প্রতি, ফ্রম মাই চাইল্ডহুড আমার চাইল্ডহুড থেকে, শৈশবকাল থেকেই। তাহলে আনসারটা যদি বুঝাই বলি, প্রশ্নটা যদি আবার করি তাহলে কি হয় যে ওয়াই ডিড ইউ চুজ টু স্টাডি দ্যাট সাবজেক্ট, আপনি কেন ওই সাবজেক্টটা পছন্দ করেছিলেন স্টাডি করার ক্ষেত্রে অথবা স্টাডি করতে। আপনি আনসার বলতেছেন আই চোজ দ্যাট সাবজেক্ট বিকজ আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্যাট সাবজেক্ট ফ্রম মাই চাইল্ডহুড, কারণ আমি ওই সাবজেক্টের প্রতি ইন্টারেস্টেড ছিলাম আমার চাইল্ডহুড থেকেই। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। দেখেন এখন F নাম্বার কোয়েশ্চেনে বলা আছে যে আর ইউ লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং। লুকিং ফরওয়ার্ড টু পরে ভার্বের সাথে আইএনজি বসে, লুকিং ফরওয়ার্ড টু পরে ভার্বের সাথে আইএনজি বসে, এটা মনে রাখতে হবে। ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড অল টাইম,
যে লুকিং ফরওয়ার্ড এর পরে V1 হয় না, লুকিং ফরওয়ার্ড এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। ঠিক আছে। সো আমরা সাধারণত জানি যে টু এর পরে কি বসে, V1 বসে না, জি, 2 এর স্যার। পরে কি বসে, V1 V1 বসে, বাট এক্সেপশনাল দুই একটা আছে। যেমন লুকিং ফরওয়ার্ড টু এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, উইথ আ ভিউ টু এর পরেও কি ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে। এই টুকটাক দুই একটা এক্সেপশনাল আছে। 2 এর পরে সব সময় V1 বসে, বাট দুই একটা ব্যতিক্রম। এই যে একটা ব্যতিক্রম, লুকিং ফরওয়ার্ড টু 2 এর পরে V1 না বসে কি হইতাছে, ভি এর সাথে কি আইএনজি। এই দেখেন উইথ আ ভিউ টু পরে যে 2 এর পরে V1 না হয়ে ভির সাথে আইএনজি যোগ হয়েছে, তাহলে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, মোটামুটি যেগুলো এক্সেপশনাল থাকে, যেগুলো ব্যতিক্রম থাকে, এগুলাকে মুখস্থ করে অতিক্রম করতে হয়, বুঝলেন জি, ঈশা? আচ্ছা, তাহলে আর ইউ লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং, মানে আপনি কি কাজ খুঁজতেছেন? লুকিং ফরওয়ার্ড টু মানে কোনো কিছু খোঁজা, কোনো কিছু খোঁজা। জি স্যার। তাহলে আর ইউ লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং, আপনি কি কাজ খুঁজতেছেন? ওই যে একটু আগে যে স্টাডির কথা বললেন। জি স্যার। আচ্ছা, এখন আনসার হচ্ছে যে ইয়েস, হ্যাঁ, আই এম লুকিং ফরওয়ার্ড টু আ পার্ট টাইম জব। এখান খেয়াল করেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু এরপরে কেন ভার্বের সাথে আইএনজি করলাম না? এরপরে তো ভার্বের সাথে আইএনজি, ভার্বই নাই, ভার্ব থাকলে না আইএনজি করতাম। জি স্যার। লুকিং একটা পার্ট টাইম জব, এটা কি ভার্ব? না, একটা পার্ট টাইম জব এটা ভার্ব না। সো তার জন্য এখানে ভার্বের সাথে আইএনজি করার প্রয়োজনও নাই। যদি ভার্ব দিতাম অবশ্যই ভার্বের সাথে কি করতাম, আইএনজি দিতাম, করতাম। তাহলে আনসার হলো ইয়েস, আই এম লুকিং ফরওয়ার্ড টু আ পার্ট টাইম জব। আমি একটা পার্ট টাইম জব খুঁজতেছি। বিসাইড মানে পাশে, বিসাইড মাই স্টাডি মানে আমার স্টাডির পাশাপাশি আর কি। বিসাইড মাই স্টাডি মানে আমার স্টাডির পাশাপাশি। আর যদি বিসাইডস বলি তাহলে এছাড়াও, এস সহ যদি বলি, বিসাইডের সাথে যদি কখনো এস থাকে তাহলে হলো কি এছাড়াও। ঠিক আছে, এছাড়াও। বিসাইডস মানে কি এছাড়াও। আর শুধু যদি বিসাইড থাকে তাহলে হলো পাশাপাশি। যেমন আই এম বিসাইড ইউ, তার মানে আমি আপনার পাশে আছি। ঠিক আছে, আই এম বিসাইড ইউ মানে আমি আপনার পাশে আছি। ঠিক আছে, যে বিসাইডস দিস থিংস ইউ হ্যাভ টু ডু মেনি থিংস, মানে বিসাইডস দিস থিংস এই জিনিসগুলো ছাড়াও, ওই যে বিসাইডস বলছি ওটা, বিসাইডস দিস থিংস এই জিনিসগুলো ছাড়াও ইউ হ্যাভ টু ডু মেনি থিংস, আপনাকে অনেক কিছুই করতে হবে। তাহলে ওই যে এস সহ বললে এছাড়াও, আর এস ছাড়া বললে তাহলে পাশাপাশি। জি স্যার। একটু আগে পড়েছিলাম, ওই যে আমরা কনফিউজিং ওয়ার্ডস নামে যে চ্যাপ্টার ছিল এখানে পড়েছিলাম। তাহলে বিসাইড হলো পাশাপাশি, তাহলে বিসাইড মাই স্টাডি মানে আমার স্টাডির পাশাপাশি। তাহলে আনসারটা আবার বলতেছি, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং? আনসার হচ্ছে ইয়েস, আই এম লুকিং ফরওয়ার্ড টু আ পার্ট টাইম জব বিসাইড মাই স্টাডি, মানে আমার স্টাডির পাশাপাশি আমি একটা কি পার্ট টাইম জব খুঁজতেছি। আচ্ছা, এখানে নোট ডাউন দেখেন, নোট করা আছে যে লুকিং ফরওয়ার্ড টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়, একইভাবে উইথ আ ভিউ টুর পরেও কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। স্যার উইথ আ ভিউ টু এটার অর্থটা কি? হ্যাঁ, উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্যে, কোনো কিছু করার উদ্দেশ্যে। যেমন এই যে এখানে একটা উদাহরণ দিচ্ছি, ভিজ। ভিজ মানে কি উদাহরণ, উদাহরণের কয়েকটা ইংলিশ শিখছি আমরা। ভিজ মানে উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ, সাচ অ্যাজ মানে কি যেমন বা উদাহরণস্বরূপ। বুঝা গেছে? তাহলে ভিজ উদাহরণস্বরূপ, প্রেসিডেন্ট হ্যাড কল্ড আ মিটিং, মানে প্রেসিডেন্ট একটা মিটিং ডেকেছিল। হ্যাড কল্ড এটা কি পাস্ট পারফেক্ট? ইয়েস স্যার। প্রেসিডেন্ট হ্যাড কল্ড আ মিটিং, প্রেসিডেন্ট একটা মিটিং ডেকেছিল অফ অল পার্টিস, সকল পার্টির উইথ আ ভিউ টু উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে? উইথ আ ভিউ টু ফর্মিং আ নিউ গভর্নমেন্ট, একটা নতুন সরকার গঠন করার উদ্দেশ্যে। তাহলে উইথ আ ভিউ টু ফর্ম হবে না, উইথ আ ভিউ টু ফর্মিং, ফর্ম হলো গঠন করা। তাহলে এখানে ফর্মিং উইথ আ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি এটা করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম। তাহলে আই ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু ডুইং ইট। বুঝা গেছে? তাহলে উইথ আ ভিউ টু এরপরও ভার্বের সাথে আইএনজি হয়, এটা একটা বোঝার বিষয় ছিল। তাহলে এখানে কি ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আরেকটা বিষয় হলো যে যারা অনলাইনে ক্লাসগুলো করবেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা তো আপনারা মানে যারা অফলাইন করতেছেন পেড করে করতে হচ্ছে, তাই না? জাস্ট একই পরে এটা যদি খাতায় নোট ডাউন করে একটু ওইভাবে রিসার্চ করা যায়, প্র্যাকটিস করা যায়, তাহলে কিন্তু এটা বেনিফিশিয়াল হওয়া যাবে এখানে, তাই না? লাস্ট কোয়েশ্চেন অফ ইন্ট্রোডাকশন, লাস্ট কোয়েশ্চেন নাম্বার জি। ডু ইউ প্রেফার? প্রেফার হলো পছন্দ করা, প্রেফার মানে হলো কি পছন্দ করা, মানে খুব বেশি পছন্দ করা, এটাকে প্রেফার বলে। আমরা যেটাকে লাইক বলি, যেটাকে আমরা চুজ বলি, এটা না বলে প্রেফার বলতে পারি, এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড। তাহলে ডু ইউ প্রেফার, আপনি কি পছন্দ করেন টু স্টাডি করতে ইন দ্য মর্নিং, সকালে, অর আফটারনুন,
নাকি বিকালে? বিকালে। ঠিক আছে, তাহলে এটাকে আফটারনুনও বলতে পারবেন, আবার আফটারনুনও বলতে পারবেন। এটা আমেরিকান আর ব্রিটিশের একটা সাউন্ডের পার্থক্য, বাট বোথ আর কারেক্ট। তাহলে ডু ইউ প্রেফার টু স্টাডি ইন দ্য মর্নিং অর আফটারনুন? আপনি কি সকালে পড়াশোনা করতে পছন্দ করেন নাকি বিকালে করতে পছন্দ করেন? আনসার হলো আই প্রেফার টু স্টাডি, আমি স্টাডি করতে পছন্দ করি ইন দ্য মর্নিং, সকালে। বিকজ, কারণ এট দ্য টাইম, ওই সময়ে, এটা একটা ফ্রেজ। এট দ্য টাইম হলো কি? ওই সময়। মুখস্থ করে ফেলবেন। কেন ইন দ্যাট টাইম হলো না? এটা শোনার অথবা এটা বোঝার কোনো টাইম নেই। 2 to 4 হয়, এটা মেনে নিতে হবে এখানে। এগুলো কিছু কিছু প্রফেশনাল ফ্রেজ থাকে, কিছু কিছু ফ্রেজ থাকে, এগুলো টোটালি মেমোরাইজ করতে হয়। তাহলে এট দ্য টাইম হলো কি? ওই সময়। এট দ্য টাইম, ওই সময়ে। আই ফিল, আমি অনুভব করি, ভেরি এনার্জেটিক। তাহলে এনার্জেটিক মানে কি? মানে খুব মানে শক্তিশালী, অথবা আপনার শক্তি থাকে এরকম, হ্যাঁ, এনার্জেটিক ফিল করেন। অথবা বলতে পারেন আই ফিল ভেরি ফ্রেশ, আমি খুবই ফ্রেশ ফিল করি। জি স্যার। হ্যাঁ, অ্যান্ড আই ক্যান কনসেন্ট্রেট, এবং আমি পূর্ণ মনোযোগ দিতে পারি। কনসেন্ট্রেট মানে কি? পূর্ণ মনোযোগ দেওয়া। অলরেডি ভার্বের শিটে আমরা এটা পড়ছিলাম। কনসেন্ট্রেট মানে কি? পূর্ণ মনোযোগ দেওয়া। যাদের বেসিকটা কমপ্লিট আছে তাদের ক্ষেত্রে এটা ইজি লাগার কথা, ঠিক আছে? তাহলে অ্যান্ড আই ক্যান কনসেন্ট্রেট, আমি পূর্ণ মনোযোগ দিতে পারি অন মাই স্টাডিজ, আমার স্টাডির উপর। অন মাই স্টাডিজ, স্টাডির আগে অন বসে, অন মাই স্টাডিজ, আমার স্টাডির উপর। তাহলে আবার যদি বলি যে ডু ইউ প্রেফার টু স্টাডি ইন দ্য মর্নিং অর আফটারনুন? আনসার হলো আই প্রেফার টু স্টাডি ইন দ্য মর্নিং বিকজ আই ক্যান, অথবা বিকজ এট দ্য টাইম আই ফিল ভেরি এনার্জেটিক অ্যান্ড আই ক্যান কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ। তাহলে যে কাজটা করবেন, আপনি নিজেই কোয়েশ্চেন করবেন, আবার নিজেই আনসার করবেন। ধরেন আপনার ডান হাত আর বাম হাত, আপনি মিররের সামনে যাবেন, ইউ উইল জাস্ট গো ইন ফ্রন্ট অফ আ মিরর অ্যান্ড দেন ইউ উইল আস্ক ইউর সেলফ যে ডু ইউ প্রেফার টু স্টাডি ইন দ্য মর্নিং অর আফটারনুন? আবার নিজে আনসার করবেন যে আই প্রেফার টু স্টাডি ইন দ্য মর্নিং বিকজ আই ফিল ভেরি এনার্জেটিক দ্যাট টাইম অ্যান্ড আই ক্যান কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ। তাহলে নিজেই প্রশ্ন, নিজেই আনসার। এবং আনসার কিন্তু আপনি এলাবোরেট করার সুযোগ আছে, চাইলে একটু চেঞ্জ করতে পারবেন, আপনার মতো করে করতে পারবেন। আমি তো এখানে ব্যাখ্যা করে দিলাম, বাট আপনার মতো করে বলার কিন্তু সুযোগ আছে। সো এটা এই সম্পর্কে ছিল, একটা টপিক সম্পর্কে। আমরা হয়তো বা নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো, বাট এইগুলা আপনি যদি প্র্যাকটিস না করেন, বাসায় যদি নিজে নিজে প্র্যাকটিস না করেন, আসলে খুব একটা এখান থেকে ওই নেওয়ার মতো কিছু থাকে না, ঠিক আছে? আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই যে অ্যাট দ্যাট টাইম এই জিনিসটা মাথায় ঢুকে যাবে। আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই প্রেফার মানে যে পছন্দ করা, এই জিনিসগুলো ঢুকে যাবে। সো আমরা ওয়ার্ড শিখে শিখে কিছু করতে পারবো না, আমাদের এখন সেন্টেন্স শেখার সময়। Alright, so now today, see you another day. Till then, Allah Hafiz.